দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতেই চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। নির্বাচন আসে, যুগ পাল্টায়, তবুও বিড়ম্বনা রয়ে যায় চট্টগ্রামের নাগরিক ভাগ্যে। এবারও নির্বাচনী মাঠে নাগরিক প্রত্যাশা আর নগরপিতার প্রতিশ্রুতির কোনো কমতি নেই। জমজমাট প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিবেশ, আছে শঙ্কাও। মেহেদী হাসান সুমনের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঐতিহ্য, বন্দর আর বাণিজ্যিক হৃৎপিণ্ড বাংলাদেশের। ৩০ বছরের আধুনিক নগর যাত্রায় নগরপিতা বদলেছে 5 দফায়। সময়ের সাথে সে আধুনিকতার ছোঁয়া কি লেগেছে, প্রশ্নটা ছিল নগরবাসীর কাছে। এখানে আপনার সামান্য বৃষ্টিতে পানি, হাঁটু পানি হয়ে যায়, এটা আমাদের সারা জীবনের সমস্যা। আমাদের এখানে সাফ সাফাই যদি একটু ক্লিয়ার থাকে ভালো। আমাদের এই নালা খালে অনেক জাম, পানিতে আমরা অনেক কষ্ট পাই। একের পর একে নির্বাচন হয় এবং নির্বাচিত ব্যক্তিরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নগরের মালিকদের এই আক্ষেপটা কি গতানুগতিক প্রতিশ্রুতিতেই আটকে থাকবে, নাকি এবার অন্তত মিলবে ব্যতিক্রমী আশ্বাস? বসবাসযোগ্য, নান্দনিক, অত্যাধুনিক একটি পরিচ্ছন্ন বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে এই চট্টগ্রামকে গড়ে তুলতে চায়। পর্যটন সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত, শিক্ষা বান্ধব, জলাবদ্ধতা মুক্ত সুন্দর নগরী আমি চট্টগ্রামবাসীকে উপহার দেব। এটা আমরা কোনো মিথ্যা আশ্বাস আমাদের প্রার্থীর পক্ষ থেকে আমরা প্রদান করছি না। যদি বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সরকার পতনের আন্দোলন এই চিটাগাঙ্গের মাটি থেকে শুরু। প্রচারণার 10ম দিনের নির্বাচনী মাঠে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাত সংঘর্ষ না হলেও অভিযোগ ছিল পাল্টাপাল্টি। আমার গাড়ি ভাঙচুরের যে মামলা আমরা দিয়েছি সেটার সাথে সত্যতা মিলে এখনো পর্যন্ত সে আছে কিভাবে, সেটা আমাদের প্রশ্ন। অভিযোগ কি দেবে, এটা রাত্রে প্রিপারেশন নিয়ে রাখে। এটা আওয়ামী লীগ করছে একটা বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য। 27 জানুয়ারি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ভোটারদের মধ্যে উৎসবের মাঝেও আছে শঙ্কা। ভোটের মাঠে সংঘাত নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ঐতিহ্যবাহী চট্টগ্রামের নগরপিতা নির্বাচনে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ আর নির্বাচনী সংঘাতের ঘটনা পরিবেশকে করে তুলেছে আরও উত্তপ্ত। তবে ভোটাররা চান নগর এবং নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা নিরসনে মনোযোগী হবেন ভবিষ্যৎ নগরপিতা। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। রাজনীতিবিদদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের আঁতাত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা। এজন্য প্রশাসনিক কর্মকর্তাদের বিচার হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি। সোমবার ভোটারদের সঙ্গে একটি মত বিনিময়ের সভায় এসব কথা বলেন তিনি। প্রশাসনদের এই তেল মারা এটা বন্ধ করতে, এটারা তেল মারে আবার যায় সমালোচনা হবে। নিজের চেয়ারে বই পুলিশ সমালোচনা করে, এতে এই কাম করে, এতে এই কাম করে, এতে এটা করে, এতে এটা করে। আমনে এমপি বলেছে ইয়ে পুলিশ টুলিশ দিয়ে দাওয়া আছে, আমনে রেস্টুরেন্ট কাম করে, আপনি হিসেব দিয়ে বলছে এগুলা বন্ধ করেন। প্রশাসনের দুর্নীতির বিচারও করতে হবে, খালি আমাদের বিচার হচ্ছে এটা মানুষ খুশি, প্রশাসনের বিচারও করতে হবে। সিরাজগঞ্জে নির্বাচিত পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের 2 দিন পার হলেও মামলার প্রধান আসামি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে। এ ঘটনায় জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ওবায়দুল কাদের বলেছেন, হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় থাকলেও বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত প্রতিবেদনে। 16 জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে বেশ কয়েকটি সংঘর্ষ হলেও সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে সিরাজগঞ্জে নির্বাচিত কাউন্সিলরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা। এ নিয়ে কেন্দ্রীয় রাজনীতিও কিছুটা উত্তপ্ত। সোমবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হত্যাকারীদের প্রশ্রয় দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জ যখন উত্তাল, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি খুনিদের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন,
কাউন্সিলর হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। অভিযোগ উড়িয়ে দিয়ে ভার্চুয়াল বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধীদের পরিচয় রাজনৈতিক হলেও ছাড় দেয়া হবে না। নির্বাচনকালীন সহিংসতা, কোনো প্রাণহানি হয়নি, অথচ নির্বাচন ও উত্তর সংঘর্ষে একজন কাউন্সিলর প্রার্থী প্রাণ হারিয়েছেন। সেজন্য আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই। রোববার রাতে সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে মামলার ২৭ নম্বর আসামি স্বপন ব্যাপারীকে আটক করে পুলিশ, তবে ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তৃতীয় ধাপে পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। পৌর এলাকার প্রধান সড়ক থেকে অলি গলি পাড়া মহল্লা এখন মিছিল আর স্লোগান মুখর। চায়ের দোকানগুলো এখন নির্বাচনী আলোচনার কেন্দ্র। সোমবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির, স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান খান ও বিএনপির শফিকুল ইসলাম কয়েকটি ওয়ার্ডে প্রচারণা চালান। এবার করোনা ভ্যাকসিনের খবর। আগামী 25 থেকে 26 জানুয়ারির মধ্যেই ভারত থেকে আসছে সেরামের ভ্যাকসিন এবং সপ্তাহখানেক পর প্রয়োগ শুরু হবে, এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বুধবার উপহার হিসেবে প্রতিবেশী বন্ধু দেশ ভারত 20 লাখ ডোজ টিকা পাঠাবে বাংলাদেশে। সোমবার আরেক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জানান, ভ্যাকসিন নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন ও যাবতীয় তথ্য সংরক্ষণের সুরক্ষা অ্যাপ 25 তারিখের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে। হাসান পারভেজের প্রতিবেদন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও টিকার অপেক্ষা করছে। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা টিকা ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, সপ্তাহ খানেকের মধ্যেই দেশে আসছে ভারতের সেরাম থেকে নেয়া অক্সফোর্ডের প্রথম 15 লাখের চালান। এর আগে আসতে পারে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া কিছু টিকা, যদিও সেই টিকা কোন ব্র্যান্ড বা সংখ্যা কত তা নিশ্চিত করতে পারেননি তিনি। ভারত দিচ্ছে, যেটা উপহার দিচ্ছে, সেই উপহারের বিষয়টি সংখ্যাটা এখনই বলতে পারবো না, বাট একটা ভালো অঙ্ক, একটা ভালো সংখ্যায় দিচ্ছে এবং সেটা খুব অতি তাড়াতাড়ি চলে আসবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় থাকছে বিশেষ নজরদারি। মন্ত্রী বলেন, ফাইজারের টিকা সংরক্ষণে কোল্ড চেইন সীমিত আছে। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা রাখার উপযোগী কোল্ড চেইন আনা হচ্ছে ইউনিসেফের সহযোগিতায়। বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনার এবং দেওয়ার অনুমতি দিব। নীতিমালাও করা হয়েছে এবং নীতিমালা ফাইনাল করে দিয়ে দেওয়া হবে এবং সেই নীতিমালা অনুযায়ী তাদের প্রাইভেট সেক্টর ভ্যাকসিন দিবে। বিকেল আরেক অনুষ্ঠানে কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন 2020 বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলক বলেন, টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে আছে। আমরা একটি সুরক্ষা.gov.bd নামে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটি আগামী 2 দিন সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবে পরীক্ষা হবে। তারপরে আমরা আশা করছি 25 তারিখের মধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন সফটওয়্যারটা আমরা তুলে দিতে পারবো। বাংলাদেশে 15 কোটি টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 16 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে 697 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 7,922 জন এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,28,329 জন হলো। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 736 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 4,73,173 জন। করোনা প্রতিরোধে ভারতের টিকা প্রথম দিন প্রায় 1,91,000 মানুষ গ্রহণ করলেও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়ায় দ্বিতীয় দিনে টিকা নিয়ে খুবই অল্প সংখ্যক মানুষ নিয়েছে। এই অবস্থার মধ্যেই প্রায় 10 মাস পর ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো সোমবার থেকে আবারও খুলছে।
এদিকে বিশ্বে গত 24 ঘন্টায় 9,151 জন করোনায় মারা যাওয়ায় মোট মৃত্যু 20,44,000 ছাড়িয়েছে, আর আক্রান্ত গড়িয়েছে 9,58,00,000-এ। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে 2,24,000 মানুষ টিকা দেওয়ার কথা থাকলেও নিয়েছেন 6 রাজ্যের মাত্র 17,000 মানুষ। প্রথম দিন প্রায় 1,91,000 মানুষ টিকা নিলেও গণটিকাদান শুরুর পরদিনই মুখ থুবড়ে পড়ে এই কর্মসূচি। গণটিকাদান শুরুর তৃতীয় দিন চলছে। দেশটির বিভিন্ন রাজ্যের 553 এলাকা ঘুরে মাত্র কয়েক হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়, যেখানে 3 লাখ মানুষকে টিকা দেওয়ার কথা ছিল। সরকারি সূত্র বলছে, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের পার্শ্ব প্রতিক্রিয়ার শঙ্কা এবং দ্বিধাদ্বন্দ্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এদিকে বিশ্বজুড়ে 24 ঘন্টায় করোনায় মারা গেছে একদিনে 9,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে গেল একদিনে করোনার সংক্রমণে 1,808 জনের মৃত্যু হয়েছে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু 5 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দায়িত্ব নিতে যাওয়া বাইডেন প্রশাসনের এক স্বাস্থ্য কর্মকর্তা। যুক্তরাজ্যে আবারও বেড়েছে মৃত্যু, একদিনে মারা গেছে 671 জন। এদিকে প্রায় 10 মাস পর ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো সোমবার থেকে আবারও খুলেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্মতির পর দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুলগুলো আবার খোলা হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আকাশ ইকবাল ও স্ত্রী মায়া হাজারিকা। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। মৌ খন্দকারের রিপোর্ট। 4 বছরের শিশু আফরান এখনো জানেই না সড়ক দুর্ঘটনায় সে হারিয়েছে মা বাবাকে। সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতি আকাশ মায়ার পরিবারে চলছে শোকের মাতম। আমার ছেলে মনে করে আমার মেয়ে যে কোনো আপদ বিপদে মুখটাতে বাই করতে দেরি, শেষ মেসেজে বেড়ে দিয়েছে আমি তালিম করে দিয়ে আমার জুতা কিনে দিয়েছে। প্রতিদিনের মতো সোমবারও শিশু আফরানকে বাসায় রেখে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ ও তার স্ত্রী মায়া। সকাল 7:30টার দিকে বিমানবন্দর এলাকায় আজমেরি গ্লোরি নামের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ। হঠাৎ করে শুনছি আমার আকাশ ভাই মারা গেছে শুনছি, তো কোন আকাশ ভাই আমি দেখিনি। আমার সাথে ওই লাস্ট আল্লাহ হাফেজ করে বের হয়েছে, বাবা মা তো আল্লাহ নিয়ে গেছে, ওর অবস্থাটা কি হবে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন, তবে তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যে লাশ দুটি উদ্ধার করি, আর তাদের ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি ঘটনাটি মামলা করার জন্য প্রক্রিয়াধীন আছে। নিহত আকাশ ও মায়া রাজধানীর দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে উদ্বোধনের 1 বছর যেতে না যেতে নষ্ট হয়ে গেছে কুড়িল ফ্লাইওভারের বাতিগুলো। ফলে ফ্লাইওভার দিয়ে রাতে যানবাহন চলাচলে গাড়ির হেডলাইটের আলোই একমাত্র ভরসা। ভুক্তভোগীদের অভিযোগ, ফ্লাইওভারে সন্ধ্যার পরে নেমে আসে ভুতুড়ে পরিবেশ, প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। কুড়িল উড়াল সেতু, যা কুড়িল ফ্লাইওভার নামে সুপরিচিত, রাজধানীর কুড়িল মোড়ে এয়ারপোর্ট সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে নির্মিত হয় বাংলাদেশের তৃতীয় এই ফ্লাইওভারটি, যা 2013 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের কয়েক বছর যেতে না যেতে নষ্ট হতে শুরু করে ফ্লাইওভারের বাতিগুলো। রাতে নিকুঞ্জ কুড়িল লুপ দিয়ে ফ্লাইওভারটিতে উঠতে দেখা যায় বাতি নেই এমন সারি সারি অকেজো ল্যাম্পপোস্ট। 20 টাকাতে ব্রিজ হয়েছে, লাইট লাগাই দিলে সুন্দর হবে, আলো বাড়বো, সুন্দর যে দেখা যায়। এই যে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিছু না, আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়, জনগণের চলাফেরার সমস্যা হয়, যে দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর সড়ক থেকে ফ্লাইওভারটির একই অবস্থা, এমনকি 300 ফিট সড়ক দিয়ে MS লুপ, নিকুঞ্জ কুড়িল লুপ কিংবা খিলক্ষেত কুড়িল লুপেরও একই অবস্থা দেখা যায়। সাইডের লাইটে যে লাইট দেখতেছেন, এগুলা লাইন দেয় নেই, লাইট নাই, লাইটের কারণে
ছিনতাইকারী খুব বেশি বাড়ছে, যে কোনো রিক্সা গেলেও টান দিন একা। ফ্লাইওভারের নিচের অবস্থা আরও ভয়াবহ। অন্ধকারে এখানে চলছে অপরাধীদের অবাধ বিচরণ। একটা বেহাল অবস্থা, এখানে রাত্রে ছিনতাই হয়। ফ্লাইওভারের উপরে বাতিগুলা যাতে তাড়াতাড়ি করে লাগানো হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবহনের যে এখানে একটা অব্যবস্থাপনা, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি দিয়ে পূর্বাঞ্চলে যেতে পারে না। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরকে দেয়া হচ্ছে। এটা আমরা ওই যে রোডস এন্ড হাইওয়েকে হ্যান্ডওভার করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, রোডস এন্ড হাইওয়ে এটা করবে। রাজুক ৩০৬ কোটি টাকা ব্যয়ে ৩.১ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটি নির্মাণ করে। তবে তারপর এই অবকাঠামোর দিকে নজর নেই কারো। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। জঙ্গিবাদ ও দুর্নীতি মোকাবেলায় সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি আরও বলেন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার জাতীয় সংসদের চলতি বছরের প্রথম শীতকালীন অধিবেশনের শুরুতে ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। দেশের অর্থনীতির চাকাও সচল আছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও ভাষণে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণকে দ্রুত করোনা টিকা দিতে পারবে সরকার। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি ব্যাপক সাফল্য পেয়েছে। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গোটা বিশ্বের ন্যায় আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ অর্থনীতির সকল সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি মোকাবেলা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফার নির্দেশনা সহ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নানামুখী দিক নির্দেশনা প্রদান করেছেন। সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যার মামলায় বিস্ফোরক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এ রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে ১০,০০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এমএল জনযুদ্ধের শীর্ষ নেতা সৈয়দ ইকবাল হোসেন স্বাধীন, নজরুল ওরফে রিপন ওরফে নজরুল ইসলাম ওরফে খোড়া নজরুল, মাসুম ওরফে জাহাঙ্গীর, রিমন ওরফে আসাদুজ্জামান ও জাহিদ হোসেন ওরফে সবুজ ওরফে জাহিদুর রহমান। ২০০৪ সালের ২৭ জুন খুলনা প্রেস ক্লাবে তৎকালীন সভাপতি ও স্থানীয় দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবির বালু নিজ অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিতে রেকর্ড করেছেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। এরই মধ্যে তদন্তে তার দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরও উপাচার্যের পদে থাকায় তাকে অপসারণে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। দুর্নীতি বিরোধী শিক্ষকরাও বলছেন, বিষয়টি দ্রুত সুরাহা না হলে নতুন করে সংকট তৈরি হতে পারে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে দ্বিতীয় দফায় উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আব্দুস সোবহান। তার এই মেয়াদকালে ২৫টি অভিযোগের সত্যতা পেয়েছে ইউজিসির তদন্ত প্রতিবেদনের পরই গত ১০ ডিসেম্বর এসব বিষয়ে ১১টি চিঠি দিয়ে উপাচার্যের কাছে কৈফিয়ত তলব করে শিক্ষা মন্ত্রণালয়। এর ১ মাস পার হলেও এখনো উপাচার্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এমন পরিস্থিতিতে উপাচার্যকে অপসারণে সময় বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। ৭ দিনের মধ্যে অপসারণ করতে হবে, নইলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাঁচাও আন্দোলনে ধারাবাহিক কর্মসূচিতে যেতে বাধ্য হব। উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ। এই ধরনের দুর্নীতিবাজ প্রশাসনকে অতি দ্রুত সময়ের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা হোক। উপ-উপাচার্য জানিয়েছেন, ইউজিসির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় অভিযোগগুলো সম্পর্কে জানতে চেয়েছে। উপাচার্যের জবাব দেয়া হয়েছে, আর উপাচার্যের দাবি অভিযোগগুলোর বিচার বিভাগীয় তদন্ত। তারা আমাদের কিছু অনিয়মের কথা বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে এটা হয়েছে এবং আমাদের কাছে জবাব চেয়েছেন, আমরা ইতিমধ্যে সেই জবাবটা দিয়েছি।
আমি আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো যদি কগনিজেবল হয়, অর্থাৎ আমলে নেওয়ার মতো হয়, বিচার বিভাগীয় তদন্ত হোক। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম.এ. বারী পদত্যাগ করেছেন। উপাচার্যের অপসারণ দাবিতে মাঠে নামতে যাচ্ছেন শিক্ষার্থীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ সোমবার এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, ইশরাক হোসেনকে যে আদালত খালাস দিয়েছেন সে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর ইশরাককে জামিন দিতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এবারে ফার্স্ট ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 48 পয়েন্ট কমে 5,801 পয়েন্টে অবস্থান করে। ডিএসসিতে এদিন 1,519 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে 865 কোটি টাকা কম। ডিএসসিতে লেনদেন হওয়া 356টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে 62টির, কমেছে 222টি এবং অপরিবর্তিত ছিল 72টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম নির্ভর কন্টেন্ট প্রকাশ ও পরিবেশনের উপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে নীতিমালার খসড়া তৈরি করে আদালতে দাখিল করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসি ও সিআইডি দাখিল করা প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আগামী 15 দিনের মধ্যে পিপলস লিজিংয়ের ব্যক্তি ও ক্ষুদ্র গ্রাহকের টাকা ফেরত দিতে আলটিমেটাম দিয়েছেন আমানতকারীরা। টাকা ফেরত না দিলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। সোমবার দুপুরে মতিঝিলের পিপলস লিজিং কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে দাবি তুলে ধরেন তারা। মানববন্ধনে ক্ষোভ আকুতি জানিয়ে পিপলস লিজিংয়ের আমানতকারীর জমানো টাকা ফেরত দাবি করেন। জমানো টাকা ফেরত না পেয়ে খারাপ অবস্থায় প্রতিষ্ঠানে টাকা রাখা 6,000-এর মতো ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীর। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে অবসায়ন হওয়ারও প্রায় 2 বছর হলেও এখনও টাকা না পেয়ে তারা অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। এবার আন্তর্জাতিক। আগামীকাল বুধবার শপথ গ্রহণের পর অভিবাসন নীতিসহ বেশ কটি ইস্যুতে নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন জো বাইডেন। আর আজ ক্ষমতা ছাড়ার আগে শতাধিক সাধারণ ক্ষমার আদেশে সই করার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন সহ বেশ কটি শহরে শুরু হয়েছে সশস্ত্র বিক্ষোভ। তবে কড়া নিরাপত্তা আর কাঁটাতারের বেড়ায় মুড়িয়ে ফেলা হয়েছে ক্যাপিটল ভবন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। ট্রাম্পের শাসনামলে অভিবাসন নীতিমালার কড়াকড়িতে বহু মানুষের জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে, কিন্তু এবার লাখ লাখ অভিবাসীকে নাগরিকত্বের পথ সুগম করে দেবে বলে জানিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সে লক্ষ্যে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই অভিবাসনের নিয়ম বদলাতে নতুন নির্বাহী আদেশ দেবেন তিনি। এছাড়াও মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা, শিক্ষা ঋণ ও জলবায়ু চুক্তিতে আবার ফিরে আসা সহ একাধিক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে সেদিন। এদিকে দণ্ড মওকুফ, বিচার থেকে দায়মুক্তি এবং সাজা কমানোর আদেশ সহ শতাধিক সাধারণ ক্ষমার আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প সই করতে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। একই সঙ্গে 20 জানুয়ারি বাইডেনের শপথ গ্রহণের দিনই হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন ট্রাম্প। অন্যদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এমন নিরাপত্তার মধ্যে রোববার বিভিন্ন শহরে ছোট ছোট সশস্ত্র গ্রুপের বিক্ষোভকারীদের সংঘবদ্ধ হতে দেখা যায়। তবে সশস্ত্র বিক্ষোভের সংখ্যায় কমপক্ষে 19টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে গোটা ওয়াশিংটনকে। বিরাজ করছে থমথমে অবস্থা। নাহিদ জিহান, নিউজ 24। এবারে প্রবাসের খবর।
ইউরোপে অবৈধভাবে প্রবেশ করায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মাল্টা থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৪৪ জন বাংলাদেশি নাগরিককে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই ৪৪ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে অবৈধ উপায়ে সমুদ্র পথে মাল্টায় প্রবেশ করেছেন। এর পূর্বে লিবিয়া হয়ে মানব পাচারকারীদের সহযোগিতায় তারা সমুদ্র পথে মাল্টায় পাড়ি জমান। মাল্টার দাবি অনুযায়ী এই অবৈধ অভিবাসীদের ফেরত না পাঠালে বৈধ পথে প্রক্রিয়াধীন অনেক অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়াও হুমকির মুখে পড়তে পারে। এবারে নিউজ 24 স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিবর্তন আসছে দলের ব্যাটিং অর্ডারে। ওয়ানডাউনে সাকিবের জায়গায় সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, আর সাকিব খেলবেন 4 নম্বরে। অন্যদিকে ওপেনিংয়ে তামিম লিটনে নিজের আস্থা ব্যক্ত করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। মিরপুরে টাইগারদের প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করার রণকৌশল কি হতে পারে? অনেকটাই অচেনা প্রতিপক্ষের দুর্বলতাই বা কোথায়? মিরপুরে অনুশীলনের ফাঁকে হয়তো এগুলো নিয়েই সাকিব তামিমের সাথে কথা বলছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। 2 প্রস্তুতি ম্যাচের পর নির্ধারিত হয়েছে ওয়ানডে স্কোয়াড। প্রথম ম্যাচের আগে শেষ 2 দিনের প্রস্তুতিতে যেমন সিরিয়াস গোটা দল, তেমনি মানসিকভাবেও চাঙা। একদিকে মুশফিক শান্ত ঝালিয়ে নিচ্ছেন নিজেদের ব্যাটিং, অন্যদিকে রুবেল তাসকিন তুলছেন গতির ঝড়। কাছ থেকেই তা খুঁটিয়ে দেখছিলেন ব্যাটিং কোচ জন লুইস আর বোলিং কোচ ওটিস গিবসন। ভার্চুয়াল সভায় আজ হেড কোচ ডোমিঙ্গো জানালেন নতুন খবর। 3-এ নয়, ব্যাটিংয়ে সাকিবকে দেখা যেতে পারে 4 নম্বরে। সাকিব অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে। 4 নম্বরে ব্যাট করলে ও চিন্তা করার সময় পাবে। আমরা জানি ও বিশ্বমানের খেলোয়াড়, ব্যাটিং অর্ডারেও নিশ্চিত কিছু নয়। বিশ্বকাপের এখনো অনেকটা সময় বাকি। এদিকে সাকিবের জায়গায় 3-এ ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। ভবিষ্যৎ বিবেচনায় এখানেও এক্সপেরিমেন্ট চালানোর আভাস দিলেন কোচ। শান্ত দারুণ একজন তরুণ খেলোয়াড়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সে ভালো খেলেছে। ভবিষ্যতের জন্য আমরা কিছু তরুণ খেলোয়াড় গড়ে তুলতে চাই, আর উপমহাদেশে 3 নম্বরেই সবচেয়ে ভালোভাবে খেলোয়াড় গড়ে তোলা যায়। ম্যাচের 2 দিন আগে কোচ এক অর্থে খোলাসাই করেছেন দলের লাইন আপ, যেখানে ওপেনিংয়ে তামিম লিটন আর মিডল অর্ডারে মুশফিক রিয়াদেই তার আস্থা। পার্থ বণিক, নিউজ 24। পেশাদার লীগ ফুটবলে দুর্দান্ত শুরু করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে শফিকুল ইসলাম মানিকের দল। জয়ে খুশি শেখ জামাল কোচ, তবে দলের পারফরমেন্সে হতাশ চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক। মাহফুজুল ইসলামের রিপোর্ট। লিগে প্রথম ম্যাচ 2 দলেরই লক্ষ্য জয়, তবে ম্যাচ শেষে উদযাপন করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের শুরু থেকেই 2 দলের আক্রমণাত্মক ফুটবল। 28 মিনিটে শেখ জামালের আক্রমণ, ওটাবেকের ফ্রি কিক থেকে হেড নেন আফসার, তবে ক্রসবারে লেগে বল ফিরে আসে। উদযাপন বঞ্চিত হয় শফিকুল ইসলাম মানিকের দল। 33 মিনিটে চট্টগ্রাম আবাহনীর মানিক মোল্লার ডান প্রান্ত দিয়ে ক্রস থেকে বক্সের মধ্যে নিক্সনের শট রুখে দেন শেখ জামাল গোলরক্ষক জিয়া। একটা বিপজ্জনক জায়গা। ম্যাচের 40 মিনিটে বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে ওটাবেকের শট চট্টগ্রাম আবাহনীর ওয়ালে দাঁড়ানো নিক্সনের ডিফ্লেকশনে জালে ঢুকে যায়। 1-0 ব্যবধানে এগিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলোয়াড় আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ম্যাচের 50 মিনিটে ডান প্রান্ত দিয়ে মুনিরের ক্রসে হেডে নুরুল আফসার গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নিয়ে যান। তবে ম্যাচের 83 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী। নিক্সন গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মারুফুল হকের দল। 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই জয়ে খুশি শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক, তবে দলের পারফরমেন্সে হতাশ চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক। আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারে নাই প্রতিটা ডিপার্টমেন্ট, গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, কারো পারফরমেন্স আমি বলতে পারি যে খুব খারাপ অবস্থা। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা এটা কভার করার চেষ্টা করি। কনফিডেন্স লেভেল যেটা একটু জিরোর দিকে ছিল, এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি, যে তাদের একটা কনফিডেন্স আছে যে ভালো খেলতে পারে, ইচ্ছা করলেই তারা ভালো ফুটবল খেলতে পারে মাঠে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রথম দিকে দেখবে। পেশাদার ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। বিস্তারিত প্রতিবেদনে। পেশাদার লিগের নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে 2-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। রাউল ব্যাসেরা, ফার্নান্দেজদের সঙ্গে মতিন মিয়া, ইব্রাহিমদের মাঠের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। আসলে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। দলটির বিপক্ষে মাঠে নামার আগে কোচ অস্কার ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সবুজ সুফিলরা। স্ট্রেচিং এর পর শিষ্যদের স্কিলের পাশাপাশি পাসিং ও ড্রিবলিং নিয়েও কাজ করেন ব্রুজন। পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে তেমন কোনো ইনজুরির সমস্যা নেই কিংস শিবিরে। মতিন ইব্রাহিমদের পাশাপাশি রবিনিও, রাউল ব্যাসেরাও রয়েছেন দারুণ ছন্দে, যা ম্যাচের আগে অনেকটাই ফুরফুরে মেজাজে রেখেছে কিংস শিবিরকে। এদিকে মৌসুমের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ পুলিশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনীর কাছে 1-0 গোলে হেরে গেছে তারা। দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া রাসেল রক্টোভিচরা। প্রতিপক্ষ কঠিন হলেও মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেবে নিকোলাস ভিট্রোভিচের শিষ্যরা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এবার যৌথ চলচ্চিত্রের খবর। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশে ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির দৃশ্য ধারণে অংশ নিতে আগামী 5 ফেব্রুয়ারি 2 মাসের জন্য মুম্বাই যাবেন তিনি। এর আগে নিউজ 24কে শোনালেন কেমন ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের সেই কয়েক ঘন্টা, কি হয়েছিল অডিশনে, প্রস্তুতি বা কেমন। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। That time, my scream, my energy and my happiness, I guess, experience করেছিল সুন্দরবনের গাছপালা আর বাগেরা, because there was no one. বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকে প্রধানমন্ত্রীর চরিত্র পাওয়ার খবরে ফারিয়ার আনন্দ চিৎকার শুনেছিল সুন্দরবন। শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হতে যাওয়া জাতির পিতার বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ভারত বাংলাদেশ মিলিয়ে ফারিয়া প্রায় ডজন খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। জানালেন কিভাবে যুক্ত হলেন বঙ্গবন্ধু সিনেমার সাথে। আমার অডিশনটা ছিল ডে 1 সকাল 8টায়, ফার্স্ট স্লটেই আমার অডিশনটা হয়েছে। তখন বললো যে কিছু দেওয়া যাবে না, মুখটা ধুয়ে আসেন। আমি বললাম ইয়া শিওর। সো মুখটা ধুয়ে আমি জাস্ট ঢুকলাম এবং আই এম সো লাকি যে আমি শ্যাম বেনাগালকে সামনাসামনি দেখতে পেরেছি। আমার মামাকে ডায়ালগস দিল, আমি অডিশন দিলাম, আমার সব প্রপার অডিশনটা হলো। অডিশন দিলেও বাছাই পর্বে গিয়ে টিকে যাবে এমন সম্ভাবনা নেই, এই ধারণা নিয়ে চলে গিয়েছিলেন অপারেশন সুন্দরবন সিনেমার শুটিংয়ে। তবে মনে মনে স্বপ্ন দেখেছিলেন ছোট্ট একটি চরিত্র হলেও অভিনয় করে ইতিহাসের অংশ হতে। এই মুভিতে একটা বুয়ারও ক্যারেক্টার পাই, আইল জাস্ট ডু ইট। এবং যিনি আমাকে নিউজটা জানিয়েছে, প্রথমে আধা ঘন্টা আমাকে এত কিছু বলেছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না, আমি সরি বলছি যে জি আসলে আমি খুবই দুঃখিত পুরো ব্যাপারটার জন্য। এই ছবির দৃশ্য ধারণে অংশ নিতে আগামী 5 ফেব্রুয়ারি 2 মাসের জন্য মুম্বাই যাচ্ছে বঙ্গবন্ধু সিনেমার একটি টিম, যেখানে রয়েছে নুসরাত ফারিয়াও। সম্প্রতি এই অভিনেত্রীর সুযোগ হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের। জানালেন ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রস্তুতির খবর। এত অমায়িক একটা মানুষ যে উনি সবার ব্যাপারে কথা বললেন, সবার ব্যাপারে বিস্তারিত গল্প করলেন, কিন্তু যখনই ওনার ব্যাপারে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করি উনি এত শাই। আমার ওনার সাথে পার্সোনালি কথা বলে 1-on-1 সেশন করে জানতে হয়েছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং শেষে এবছরই মুক্তির সম্ভাবনা রয়েছে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করব অন্য রকম খবর দিয়ে। মানুষের ইচ্ছা শক্তির কাছে পরাজিত বাকি সব কিছু, আর সেটি আরেকবার প্রমাণ করলেন হংকংয়ের লাই চিওয়াই। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে তিনি শুধুমাত্র ইচ্ছা শক্তির বলে হুইল চেয়ারে করে হংকং সিটির একটি ভবনের 250 মিটার উঁচুতে বেয়ে উঠেছেন। আরও জানাচ্ছেন নাহিদ জিহান। হংকংয়ের লাই চিওয়াই 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করায় এখন তার চলাফেরা হুইল চেয়ারেই। কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যাবসায় দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন, যা স্বাভাবিক মানুষও চিন্তা করে না। হংকং সিটির 300 মিটার সুউচ্চ ভবন নিনা টাওয়ারের 250 মিটার পর্যন্ত হুইল চেয়ার সহ নিজেকে টেনে উঠিয়েছেন তিনি। এই কাজে 37 বছর বয়সী লাই চি এর সময় লেগেছে 10 ঘন্টা।
আমি যখন কোনো পর্বতে উঠতাম আমাকে কোনো পাথর কিংবা গর্তের মধ্যে নিজেকে আটকে রাখতে হতো, কিন্তু এখানে আমি গ্লাসের উপর নিজেকে শুধুমাত্র একটি দড়ির উপর বিশ্বাস রেখে ঝুলিয়ে রেখেছি। লাইচি এর এই উদ্যোগ এরই মধ্যে প্রায় $6,71,000 তহবিল উঠাতে সক্ষম হয়েছে। আমার পঙ্গুত্বের 10 বছর পূর্তিতে আমি উদ্যোগ নিয়েছি। কিছু মানুষ বোঝে না পঙ্গুত্বের কষ্টটা, তাই ইভেন্টের এই অর্থ মেরুদণ্ডের সমস্যা রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। দুর্ঘটনার আগে লাইচি ওয়াই ছিলেন বিশ্বের সেরা পর্বতারোহীদের একজন। এশিয়া রক ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ 4 বার জিতে বিশ্বের 8ম সেরা পর্বতারোহীর খেতাব জিতেছিলেন লাইচি। নাহিদ সিহান, নিউজ 24। শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার।